হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। প্রয়োজন অনুযায়ী সাপোর্ট চলবে বলে জানিয়েছে এফআরকেয়ারের ১৩ সদস্যের মেডিকেল বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানায় তার ফুসফুসে আঘাত আছে, ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ এবং হৃদস্পন্দন ওঠানামা হচ্ছে। এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন, তবে রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেও জানায় বোর্ড। গুজব বা অনুমান ভিত্তিক তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের উপরে আস্থা রাখার অনুরোধ জানানো হয়। এদিকে তার স্বাস্থ্যের খোঁজ নিতে আসা রাজনৈতিক নেতারা ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিকেলে এভারকেয়ার হাসপাতালে গিয়ে ওসমান হাদির চিকিৎসার খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা এ পর্যায়ে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি। ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা যেমনটি মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম যে হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আর কোনো আপডেট আছে কিনা, কিংবা ওসমান হাদির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। বৃষ্টি সন্ধ্যার কিছুক্ষণ আগেই হাদির চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের পক্ষ থেকে একটি বিবৃতি পাঠানো হয়েছে। সেখানে হাদির শারীরিক যে কন্ডিশন সেটি বিস্তারিতভাবে তারা তুলে ধরেছেন। সে জায়গায় তারা বিশেষ করে ব্রেইনের কথাটি তারা সেখানে বলেছেন। যেহেতু আপনি জানেন যে হাদিকে যে গুলিটি করা হয়েছিল সেটি মূলত ব্রেইনে গিয়ে আঘাত করে, যার কারণে পরবর্তীতে সেই গুলিটি বের করার জন্য সেখানে অস্ত্রোপচার করার কারণেই মূলত যে ব্রেইনের বা মস্তিষ্কের যে জায়গাটি ক্ষত হয়েছে কিংবা সেখানে যে জটিলতা তৈরি হয়েছে সেই জায়গায় এখনো বেশ জটিলতা আছে, যার কারণে মূলত তাকে এখন পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর পাশাপাশি সেখানে আরো বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলেছেন, ফুসফুসের কার্যকারিতা নিয়েও। সে জায়গায় একটি মাত্র তারা আশার আলো দেখতে পেয়েছেন, সেটি হচ্ছে মূলত কিডনির যে কার্যক্ষমতা সেটির বিষয়ে তারা পজিটিভ বলেছেন। তারা বলছেন যে এর আগে কিডনিতে তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে কিডনির যে কার্যকারিতা সেটি কিন্তু অনেকটা কমে গিয়েছিল। সেই জায়গায় কিডনির কার্যকারিতা এখন আবার পুরোপুরি সেটি কাজ করতে শুরু করেছে। এর পাশাপাশি যদি পুরো মেডিকেলের বিবৃতিটা যদি বলি, এখনো পর্যন্ত হাদির অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনকই ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলছেন তারপরে তারা এখানে যতটুকু সাধ্য তারা চেষ্টা করে যাচ্ছেন আন্তরিকতার সাথে। তারা বলছেন 48 ঘন্টা থেকে 72 ঘন্টা এখানে সিসিইউতে রেখে তারা নিবিড় পর্যবেক্ষণ করে তারপরে হয়তো পুরোপুরি ফাইনালি গিয়ে হাদির শারীরিক অবস্থার বিষয়ে তারা বলতে পারবেন। তখন হয়তো উন্নত চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় হয়তো দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে, সেটি হাদির পরিবার এবং তার সহযোদ্ধাদের পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি যদি বলি, এখন পর্যন্ত ডাক্তাররা এই বিষয়টিকে এখন পর্যন্ত তারা আসলে আশার বাণী শোনাতে পারছেন না, যেহেতু খুবই আশঙ্কাজনক। তবে পরিবার এবং এখানকার যে তাদের শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা অনেকেই আসছেন, দেখে যাচ্ছেন, সাহস দেওয়ার চেষ্টা করছেন এবং সর্বোপরি সকলে আসলে দোয়া করছেন আল্লাহর কাছে যাতে জুলাইয়ের এই অন্যতম একজন যোদ্ধা কিংবা ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সে বিষয়টি সকলে বলছেন। এর পাশাপাশি যদি বলি, হাদির ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা অনেকেই এখানে আসছেন এবং তারা কিছুক্ষণ পর এখানে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। এর পাশাপাশি তারা স্বরাষ্ট্র উপদেষ্টার আইন শৃঙ্খলা নিয়ে যে পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি, সে বিষয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে বৃষ্টি। বেশ কিছু তথ্য আপনি আমাদেরকে জানালেন, ধন্যবাদ ফয়সাল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে ওসমান হাদির পরিবার। এ সময় তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে সাক্ষাৎকালে জুলাই বিপ্লবীদের রক্ষায় সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানায় হাদির পরিবার।
যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, রাজপথে ক্লোরির মৃত্যু। গুলিবিদ্ধের মাত্র 2 দিন আগে বলেছিলেন শরীফ ওসমান হাদি। ওসমান হাদি এখন এভার কেয়ারে রয়েছেন নিবিড় পরিচর্যায়। হাসপাতালে হাদি লড়ছেন জীবন মৃত্যুর সঙ্গে, বিলাপ থামছে না পরিবারের, সহযোদ্ধারাও বাকরুদ্ধ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা দেখা করেন প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টাকে ওসমান হাদির বোন জানান তার ভাইয়ের 10 মাসের সন্তান আছে। পরিবারের মেরুদণ্ড সে। জুলাই বিপ্লবীদের রক্ষায় সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, বিপ্লব ধারণ করেই ওসমান হাদি রাজপথ ছাড়েননি। প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রশ্ন, হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি যদি আগেই গ্রেফতার হয়ে থাকে তবে কোন প্রক্রিয়ায় জামিন পেয়েছেন সে? সব শুনে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির উপরে হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী 2-1 দিনের মধ্যে এই সভা অনুষ্ঠিত হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ। আর এনসিপির আহ্বায়ক নাহিদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের। ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। শুধু সরকার নয়, দল মত নির্বিশেষে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, হাদির উপর হামলা বাংলাদেশের উপরে হামলা। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না। বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি। সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো। এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ জানান, কয়েকজন নেতাকে নিরাপত্তা দিলে হবে না, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সর্বাত্মকভাবে দলগুলোকে মোকাবেলা করতে হবে। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। ভারত সেই হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে। ফলে ভারতের প্রতিও এবং এখানে যারা দূতাবাস রয়েছে তাদেরকে সরকার কঠোরভাবে বলতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান অবশ্যই জানাবো। আওয়ামী লীগের ভোট নেওয়ার যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই, সেইটা যাতে আমরা খুবই সতর্কভাবে সচেতনভাবে করি, কারণ সেই আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই। বৈঠকে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল অংশ নিলেও কথা বলেননি কেউ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাদির সাথে জড়িতদের গ্রেফতার করতে ঘোষণা করেছে 50 লাখ টাকার পুরস্কার। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে বিশেষ অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। তারেক রহমানের নিরাপত্তা সংখ্যা নিয়ে দাবি করে উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সংকটময় এমন অবস্থায় শনিবার ছুটির দিনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা সহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও ঊর্ধ্বতনরা।
তফসিল ঘোষণার পরদিনই এ ধরনের ঘটনায় নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওসমান হাদির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা কমিটি করে দিছি। ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা জানি। তারা নিজেদেরও যদি হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায়, আমরা ওই লাইসেন্সটা দিয়ে দেব। নির্বাচন বানচাল করার জন্য এ ধরনের হামলার ঘটনা বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যারা প্রার্থী হচ্ছেন আবেদন করলে তাদের অস্ত্রের লাইসেন্সের অনুমোদন দেয়া হবে, ফেরত দেয়া হবে জমা দেয়া অস্ত্র। তারেক রহমানের নিরাপত্তা দিতে সব রকমের প্রস্তুতি আছে বলেও দাবি করেন উপদেষ্টা। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আবারও শুরু হচ্ছে বিশেষ অভিযান ডেভিল হান্ট ফেজ 2। ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফ্যাসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির নাম ফয়সাল করিম দাউদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সে। গেল বছর ব্যাংক লুটের মামলায় অস্ত্রসহ গ্রেফতারের পরে অল্প সময় আবার জামিনও পেয়ে যান এই দাউদ। গণমাধ্যমের প্রকাশ হওয়া বিভিন্ন ছবি ও নানা কার্যক্রমে দেখা যায় কদিন ধরেই ওসমান হাদির বিভিন্ন সভা এবং গণসংযোগে এই প্রধান সন্দেহভাজন সক্রিয় ছিল। তবে মোটরসাইকেলে আরেকজনের বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মাত্র 4 দিন আগের ঘটনা। রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব সেন্টারে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম বিষয়ে সভা করেন ওসমান হাদি। সেখানে হাদির ঠিক ডান পাশেই বসা ছিলেন সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ। এর 3 দিন পর শুক্রবার হামলা হয় হাদির উপর। খুব কাছ থেকে গুলি করা হয় তাকে। তার আগে মতিঝিল এলাকায় গণসংযোগে হাদির পাশেই দেখা যায় ওই ব্যক্তিকে। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। হাদির উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের নানা ছবি ও কার্যক্রম প্রকাশ হতে থাকে, যেখানে বিভিন্ন সময়ে তোলা ছবি, হাতের ঘড়ি, গায়ের জামার অনেক কিছুই মিল পাওয়া যায় সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে। এসবের সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গুলিবর্ষণকারীকে শনাক্ত করেছে পুলিশ। পরে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানায় ডিএমপি। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক অনুষ্ঠান শেষে অপরাধী শনাক্তের কথা জানান ডিএমপি কমিশনার। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই। হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। গেল বছরের নভেম্বরে আদাবরে একটি প্রতিষ্ঠানের 17 লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল ফয়সাল। অল্প সময়ে উচ্চ আদালত থেকে জামিনও পায়। 2018 সালের জাতীয় নির্বাচনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচনী টিমের সদস্য ছিলেন সন্দেহভাজন ফয়সাল। পুলিশের নথিমতে ফয়সালের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। হাদির উপর গুলির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিএনপিতেও। হামলার ঘটনা পরিকল্পিত দাবি করে বিএনপি নেতারা বলেন, প্রার্থীদের উপর হামলার রেকর্ড কেবল আওয়ামী লীগ ও জামায়াতেরই আছে। ওসমান হাদির উপর হামলা গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কর্মসূচি থেকে বিএনপি নেতারা ঝুঁকিপূর্ণ প্রার্থীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান।
এই মিছিল আবেগঘন স্লোগান আর নেতাকর্মীদের ঢল কোনো কিছুই বিএনপির কোনো নেতা কর্মী কিংবা সমর্থকের জন্য নয়। রাজনীতির মাঠে প্রতিপক্ষ হলেও হাদির সাথে বিএনপি নেতাদের সম্পর্কের উষ্ণতা কখনোই সীমা ছাড়েনি। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা হাদির উপর নৃশংস হামলার ঘটনায় আলোড়ন তুলেছে রাজনৈতিক অঙ্গনে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন আর বিচারের দাবিতে দুপুরে নয়াপল্টনে ছুটে আসেন ধানের শীষের প্রার্থীরা। হাদির ভোটের মাঠের প্রতিপক্ষ বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসও ছিলেন প্রতিবাদী মিছিলে। দিন দুপুরে একজন আলোচিত প্রার্থীর উপর হামলার ঘটনার কয়েক ঘন্টা পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। আর এতে ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে প্রার্থীদের মাঝে। ঝুঁকিপূর্ণ বা ভালনারেবল এলাকায় রয়েছে সেই প্রার্থীদের নিরাপত্তা আগে নিশ্চিত করুক। কোনো ষড়যন্ত্রকেই আমাদের এই নির্বাচনকে রুখতে পারবে না, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আমার এলাকায় অনেক সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছিল ইতিমধ্যে, কিন্তু দেখা গেছে তারা এক সপ্তাহ পরে আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে সরকারের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে নির্বাচনের আগে কোনো আপনার যে সন্ত্রাসীগুলি চিহ্নিত তারা যাতে কোনোভাবেই জামিন না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয়াপল্টন থেকে নাইটাঙ্গেল ও ফকিরাপুল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। তার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ৭১-এ হত্যা ধর্ষণের মতো ঘটনা ঘটানোর পরও যাদের অনুশোচনা নেই তাদের পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। হাদির উপরে আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক। শুধু রাজধানীতে নয়, হাদির উপর হামলার ঘটনায় জামালপুর, বাগেরহাট, সিলেট, নাটোর, কুড়িগ্রাম, টাঙ্গাইল সহ বেশ কিছু জেলায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি, যেখান থেকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সরকার ও নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি সমাপনী দিনে এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কাছাকাছি সময় 2 প্রার্থীর উপরে হামলার ঘটনায় অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আগামীতে প্রবাসী প্রশিক্ষিত কর্মী পাঠানোর উদ্যোগ নেবে বিএনপি, এতে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন হবে বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো যেই ষড়যন্ত্রগুলো চলছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। ওসমান হাদির উপর হামলার ঘটনা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না, নির্দিষ্ট সময়ে ভোট হবে, দায়িত্ব পালনের শক্ত অবস্থানে আছে ইসি, জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। টেলিফোনে যমুনা নিউজকে তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট হতে হবে বাহিনীগুলোকে। বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন। কেউ যেন ভোটের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, নাশকতাকারীদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনে দলগুলোর প্রতি আহ্বান জানান। নির্বাচনী কাজের সাথে জড়িত অফিসগুলোয় পাহারা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে, জানান কমিশনার রহমান এল মাসুদ। আর এই ঘটনা ব্যাপারে যে নির্বাচনের পর কোনো খুব বড় একটা প্রভাব ফেলবে এটা আমরা মনে করছি না। আমরা মনে করতেছি যে
আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের আইন শৃঙ্খলা আরো বেশি জোরদার করবেন। আর নির্বাচন ইনশাল্লাহ নির্দিষ্ট তারিখেই হবে বলতে পারি যে আমরা খুব শক্ত অবস্থানে থাকবো। ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলির ঘটনা প্রমাণ করে কত নিরাপত্তাহীন নির্বাচনী মাঠ। প্রার্থীরা বলছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা এমন ঘটনা আরও বাড়বে। এতে প্রার্থীদের পাশাপাশি ভীতি ছড়াবে ভোটারদের মাঝেও। দ্রুত অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের দাবি প্রার্থীদের। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই দিনে দুপুরে প্রকাশ্যে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনা। স্বভাবতই প্রশ্ন আসে কতটা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন ভোটাররা, আর ভোটের মাঠে প্রার্থীরাই বা কতটা নিরাপদ। এটা দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমি একজন প্রার্থী হিসেবে আমরা বললাম তো আমরা শঙ্কিত, শুধু আমরাই না ভোটাররাও শঙ্কিত। এরকমভাবে যদি চলমান থাকে তাহলে স্বাভাবিকভাবে ভোটারদের মনে একটা প্রশ্ন আসতে পারে। এর আগে গত ৫ নভেম্বর গণসংযোগ চালানোর সময় চট্টগ্রাম ৮ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হন এরশাদুল্লাহ, নিহত হয় তার রাজনৈতিক কর্মী সরওয়ার হোসেন বাবলা। প্রার্থীরা বলছেন আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মাঠে নেমেছে একটি গোষ্ঠী। গত ১ বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটুকু উন্নত হওয়ার কথা, বাট সেই জায়গায় আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারি নাই, যার কারণেই আজকে অবাধে আমাদের এরশাদুল্লাহ ভাইকে গুলি করা হচ্ছে, অবাধে ওসমান হাদিকে গুলি করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা ছিল আগেই। প্রার্থীদের অভিযোগ নির্বাচনের আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ টার্গেট কিলিংয়ে মাঠে নেমেছে। সেই সময় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা দিচ্ছে তাদেরকে টার্গেট কিলিং করা, এবং বেশ কয়েকবার শেখ হাসিনার অডিও আসছে যেখানে নাম ধরে তারা কাদেরকে হত্যা করতে চায় সেটা আকাঙ্ক্ষা প্রকাশ করছে। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে পুরো সারা দেশের সন্ত্রাসীদের সংগঠিত করে পুরো একটা হত্যার মিশনে নেমেছিল। এখনো হাদির সাথে যাকে সন্দেহ করা হয়েছে পুরো তিনি আটক হয়েছেন, আবার ছাড় পেয়েছেন, এই যে তথ্যগুলো আসছে, ফলে পুরোটা একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। এবারের নির্বাচন ঘিরে সবচেয়ে বড় শঙ্কা গণ অভ্যুত্থানের পর থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র, যা এখন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে দাগি জেল পলাতক ও শীর্ষ সন্ত্রাসীদের কাছে। আমরা কিন্তু অনেক আগে থেকেই বলে আসছি, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে বলছি যে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করুন, কেমন সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, না হলে লেভেল প্লেয়িং ফিল্ড সঠিক হবে না। আর এটা না হলে নির্বাচনও ফলপ্রসূ করা যাবে না। সন্ত্রাসীদের গ্রেফতার আর অস্ত্র উদ্ধারে এর আগে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে পুলিশ। তা কতটা সফল হয়েছে এই প্রশ্নের জবাব দিয়েছেন ডিএমপি কমিশনার। আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনকে আর কেবল প্রযুক্তিগত বা অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। জলবায়ু ন্যায্যতা মানে ন্যায়, টিকে থাকা এবং জবাবদিহি, এমনটাই জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তৃতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জীবাশ্ম জ্বালানির উপর অব্যাহত নির্ভরতার সমালোচনা করে বলেন, প্যারিস জলবায়ু চুক্তি সহ বিভিন্ন বৈশ্বিক চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনও বড় ঘাটতি রয়ে গেছে। গ্লোবাল নর্থ প্রায় ন্যায় বিচারের বদলে ঋণ দেয়। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণের সবচেয়ে কম দায় থাকা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় ভুক্তভোগী। বলেন, শিল্পোন্নত দেশগুলোর কাছে আমরা ঋণী নই, বরং তারা আমাদের কাছে ঋণী। জলবায়ু ন্যায্যতা এখন জবাবদিহি ও কার্যকর পদক্ষেপের বিষয় বলেও জানান উপদেষ্টা। আমরা ঋণী নই, আমরা যাদেরকে দাতা বলি তারা আমাদের কাছে ঋণী, এবং সময় এসেছে তাদের ন্যায্যতার দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখা। সময় এসেছে তাদের ঋণ আমাদের কাছে পরিশোধ করা। শিল্প কলকারখানা এবং আমাদের জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমাতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন বানচালে সংশ্লিষ্টদের
প্রতিনিয়তই হুমকি দিচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এমনটা জানান নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার। ওসমান হাদির উপরে হামলার ঘটনায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন। এ সময় সংগঠনটির চেয়ারম্যান বলেন, নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। গেল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমানে ইসির সামনে 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ও অবাধ ভোট অনুষ্ঠানই মূল চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং প্রভাব ও প্রতিরোধ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক হয় এফডিসিতে, যার আয়োজনে ছিল ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনটির চেয়ারম্যান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটালে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না, কারণ ভোট বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। হাদির প্রতি গুলিবর্ষণের পরবর্তী সময় থেকেই তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করবার জন্য তারা একসাথে কাজ করবে বলে আমরা আশা করি। কারণ আমরা কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে যারা নির্বাচিত হবেন চর দখলের মতো কোনো অবস্থান আমরা দেখতে চাই না। নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার বলেন, ওসমান হাদির উপর গুলির ঘটনা অপতৎপরতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন ভণ্ডুল করতে সংশ্লিষ্টদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলেও জানান তিনি। পরাজিত শক্তি পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো এখানে আছে এবং তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। অতএব তাদের পক্ষ থেকে তো এইরকম অপচেষ্টা হওয়াই স্বাভাবিক। ছলে বলে কলে কৌশলে যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনে জেতার একটা অশুভ প্রতিযোগিতা আছে। হাতির ঘটনায় আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য। নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে, তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। নির্বাচন সামনে রেখে ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কেরানীগঞ্জের রাগানগরের একটি ভবনে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। 20টি ইউনিট কয়েক ঘন্টা ধরে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে। কোনো হতাহত না থাকলেও ধোঁয়ার কারণে নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। ঝুটের গোডাউন হয়, আগুনের সাথে কালো ধোঁয়ায় তীব্রতা ছিল বেশি। বিল্ডিং কোড না মানা সহ নানা অনিয়ম পেয়েছে উপজেলা প্রশাসন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করা হয়েছে। ভোরে তখন সবাই ঘুমে, হঠাৎ আগুন। 12তলা জাবালেনুর টাওয়ারের নিচতলা ও দোতলায় ঝুটের গুদাম, সেখানে আগুনের সূত্রপাত। উপরের তলাগুলোতে ছিল বহু পরিবার। আগুনের পর সবাই নিরাপদেই ভবন থেকে বেরিয়ে আসে। আন্ডারগ্রাউন্ড তো লাগছে, রাতে 4টা বাজে লাগছে। আমরা তো আর করতে পারি না, আমরা তো 7 তলায় রয়েছি। আগুন সরাই গেছে বাদে আমরা কিছু লিয়ে কেউ বাইরে পারি না বিল্ডিং থেকে। মেন আগুনটা লাগছে ঝুটের থেকে, তো ঝুটে ধোঁয়া প্রচুর, আমরা ঢুকা পারি না। যতটুকু পানি দেওয়ার চেষ্টা করছি নিবানের, কিন্তু ওই গরম তাপে আর ধোঁয়া আমরা ঢুকা পারি না। শুরুতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করলেও পরে 20টি ইউনিট যোগ দেয়। তারা ভবনের বিভিন্ন তলা থেকে অনেককে উদ্ধার করে। বিশাল ভবনে প্রবেশের জন্য প্রশস্ত জায়গা না থাকায় বেগ পেতে হয় আগুন নেভাতে। পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট, মানে বেসমেন্টটা একটা এবং বেসমেন্টেও দোকানপাট রয়েছে, যার কারণে আমাদের সময় লাগছে। আমাদের প্রত্যেকটা শাটারগুলি ভেঙে, ক্লপসেবল গেট ভেঙে কাজ করতে হচ্ছে, যার কারণে এত সময় লাগছে। এবং প্রত্যেকটা গোডাউনগুলো আপনার ঝুটে, মানে ঝুট গোডাউন বলা হয়, এবং এখানে অন্যান্য কাপড় চোপড়ও রয়েছে। তো এইসব মালামাল আপনার সরাতে এবং ভিতরে আগুনের সোর্সে পৌঁছানোর জন্য আমাদের একটু বেগ পেতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, গোডাউনে মালামালের জন্য হাঁটার জায়গাও ছিল না। মালের কারণে এই অবস্থাটা, যদি সবাই মালগুলা ভিতরে থাকতো এতগুলো আগুন লাগতো না। পাবলিক দিকে টাকা টোকা মাল মাহাজনে আনছিল, কিন্তু মাহাজনের ঋণও আছে, মাহাজনের সব মাল শেষ হয়ে গেছে, 2 কোটি টাকার উপরে মাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের বিভিন্ন অনিয়ম খুঁজে পান। এখানে বিল্ডিংয়ের কোড মানা হয়নি, আমরা যেটা বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখতে পেলাম যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে জোট গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
কলাগাছ থেকে উৎপাদিত ফাইবার বিদেশে রপ্তানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুর চৌরাস্তায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বানানা ফাইবার মেশিনের মাধ্যমে কিভাবে কাজ করা হয় তা হাতে কলমে দেখানো হয়। এ সময় উদ্যোক্তা হাফিজুল ইসলামের পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, গাজীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান, ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের উপব্যবস্থাপক জোহরা খাতুন। তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে 350 দৌড়বিদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। সকাল 5:45 জেলার শিমরাইলকান্দি ব্রিজ থেকে শুরু হয়ে বিজয়নগর উপজেলার পত্তন এলাকায় গিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটির উদ্যোগে 21, 10, 5 ও 2 কিলোমিটার এই 4টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এতে নারী শিশু সহ দেশের 20টি জেলার পাশাপাশি বিদেশি দৌড়বিদরাও অংশ নেন। আয়োজকরা জানান, প্রযুক্তির অপব্যবহার থেকে মানুষকে দূরে রাখা, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকমুক্ত সমাজ গড়তেই এই আয়োজন। সাগরপাড়ে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্টিভ পালস চট্টগ্রাম ম্যারাথন, যেখান থেকে ছড়িয়ে দেওয়া হয় নিয়মিত শরীরচর্চা আর সুস্থ জীবনযাপনের বার্তা। অ্যাক্টিভ পালসের মাধ্যমে এই আয়োজনের ম্যারাথনে অংশ নেন 1600 দৌড়বিদ, যার মধ্যে 150 নারী। আর 4 ক্যাটাগরিতে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। 1 কিলোমিটার ছিল শুধু শিশুদের জন্য। সমুদ্রপাড়ের ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বসিত দৌড়বিদরা বন্দরনগরীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের কথা মাথায় রেখে চট্টগ্রামে এই ম্যারাথন বলে জানান আয়োজকরা। এছাড়া ম্যারাথনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। সমুদ্র তীরে রান করার আনন্দটা অন্যরকম, কিন্তু কিছুক্ষণ পর ধরেন আমাদের যখন ফিনিশিং লাইনে যখন আসি, রোদ উঠে যায়, চারপাশে গাছপালা নাই, তখন একটু কষ্ট হয়েছিল। আমার লাইফের প্রথম 42 কিলোমিটার এটা, আলহামদুলিল্লাহ আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারছি। সমুদ্রের পাড়ে এমন একটি ইভেন্ট হবে এটা অকল্পনীয় ছিল। একপাশে বিচ, তার পাশে যে রাস্তায় দৌড়ানোর অনুভূতি, এই অনুভূতিটা নেওয়ার জন্য আসলে বেসিক্যালি ঢাকা থেকে আসা। প্রত্যেকটা বড় লং ডিস্টেন্স ইভেন্ট আসলে হাইড্রেশনটা অনেক ইম্পর্টেন্ট। আমরা ওই জিনিসটা খুব ভালো মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যম আবেগ নয় বরং বিবেককে প্রাধান্য দিয়ে নিরপেক্ষ স্বাধীন চিন্তাভাবনা, মত প্রকাশের অধিকারের জন্য সচেষ্ট থাকবে। সকলকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি টেলিভিশনের মালিকরা। এ সময় তারা নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করেন। এই যে জিনিসগুলো থাকে, অডিট পাস করা, ডিরেক্টরস রিপোর্ট, তারপরে একটা মুক্ত আলোচনা, এভাবে আমাদের এটা শেষ হবে। যেখানে আলাদা কোনো কিছু বলার বা ই করার কোনো সুযোগ নেই, কথা বলার। সো এই যে ধারাটা আছে, যে নিয়মটা আছে, আমরা সেটাই আজকে মানছি। শীতের আমেজ আর ঐতিহ্যের ছোঁয়া নিয়ে রাজধানীর গুলশান 2-এর লেকভিউ পার্কে অনুষ্ঠিত হয়েছে পৌষ উৎসব। গুলশান সোসাইটি ও ফ্যাশন ডিজাইন কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই উৎসব। আয়োজনে ঐতিহ্যবাহী লোকজ গানের সাথে নাচ পরিবেশন করা হয়। উৎসবে শীতকালীন পিঠাপুলি, ভাপা পিঠা সহ নানা ধরনের খাবারের স্টলও আকর্ষণ করছে দর্শনার্থীদের। এর পাশাপাশি রয়েছে দেশীয় হস্তশিল্প, কারুকার্য, সাজসজ্জা, উপহার সামগ্রীর বিভিন্ন স্টল। আয়োজকদের ভাষ্য, নগর জীবনে শীতের উৎসবের আবহ ছড়িয়ে দিতে এবং দেশীয় সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন। সকাল 9টা থেকে শুরু হওয়া পৌষ উৎসব রাত 8টা পর্যন্ত চলবে। বিজয়ের মাস ডিসেম্বরে উদ্দীপনা নিয়ে রাজধানী গুলশানে আয়োজিত হলো বিজয় দিবস স্পোর্টস কার্নিভাল। গুলশান ইউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের খেলোয়াড়রা অংশ নেন। কার্নিভালে বাস্কেটবল, ক্রিকেট সহ নানা ধরনের খেলার আয়োজন ছিল। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা ও প্রদর্শনী ম্যাচ হয়। 3 ফর প্রতিযোগিতা শেষে বিজয়ী অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যেই এই আয়োজন। কক্সবাজারের মহেশখালী মাতার বাড়িতে আল হাসনাইন হিফজুল কোরআন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা গতানুগতিক না হয়ে যুগোপযোগী হওয়া দরকার, এমনটি বলেন তিনি। তারা যেন মাদ্রাসা শিক্ষা শেষ করে সমাজের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেভাবে তাদের গড়ে তুলতে হবে।
মাগুরায় 2 দিনব্যাপী সমন্বিত সামাজিক উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার বেলনগর গ্রামে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন, বাংলাদেশ ফিন্যান্স, রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি এবং আফরোজা বেগম হাসপাতাল। 2 দিনব্যাপী এই কর্মসূচিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে 5 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা, ওষুধ দেওয়া হয়। এছাড়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কোসুন্দি ইউনিয়নের 4টি শিক্ষা প্রতিষ্ঠানে 15 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, 6 জনকে বাইসাইকেল, 4টি শিক্ষা প্রতিষ্ঠানকে ল্যাপটপ দেওয়া হয় আর 30 জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। প্রায় 7 ধরনের বিভিন্ন সেগমেন্টের ডক্টরকে দ্বারা আমরা পেশেন্টদেরকে দেখছি, তাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধী তরুণ তরুণীদের নিয়ে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী ক্রীড়া ক্যাম্প স্পোর্টস উইদাউট লিমিটস, আর এটির আয়োজন করেছে হিরোজ ফর অল ক্যাম্প অ্যাবিলিটিস বাংলাদেশ। খেলাধুলা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড চিলড্রেন এবিসির সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের 50 জন দৃষ্টি প্রতিবন্ধী শিশু। ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবারের আয়োজন। এই ক্যাম্পে শিশুদের জন্য তৈরি করা হয়েছে একটি নিরাপদ, সহায়ক পরিবেশ। ক্যাম্পেইনের 3য় শেষ দিনে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সাথে সাক্ষাৎ করেন অংশগ্রহণকারীরা। who are blind or disabled, there should be something for them because they're also part of the society, and we have to remember those people because they have fans, they have friends, families as well, so we should also definitely be thinking about them.